দরজা ঠেলে ভিতরে পা রাখতেই জাহিদা আনামের নজর চলে যায় জারিফের দিকে। জারিফ মায়ের দিকে তাকিয়ে আছে। ছেলের চোখে দৃষ্টি দেখে তার অনুভূতি পড়তে পারছে না জাহিদা। ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়ালের ঘড়ির দিকে তাকায় সে। হোস্টেল থেকে বেরিয়ে ছোট বোনের বাড়িতে গিয়েছিল। সেখান থেকে ফিরতে ফিরতে রাত বেজেছে ৮টা। কাঁধে ভ্যানিটি ব্যাগ, ব্যাগটা নামিয়ে হাতে নিয়ে নিজের ঘরের দিকে পা বাড়াতেই জারিফ বলে ওঠে, দোরাকে অপমান করলে? জাহিদা আনাম দাঁড়িয়ে পড়ে, মাথা ঘুরিয়ে ছেলের চোখের দিকে দৃষ্টি রাখে। জারিফের দৃষ্টি শান্ত, শান্ত নিচু কিন্তু দূর কণ্ঠস্বর পুনরায় জিজ্ঞেস করে, অপমান করে কি শান্তি পেলে কতটা? জাহিদা আনাম শুকনো হাসি হাসে, বলে, নালিশ করাটাও খুব ভালো জানে, দেখছি মায়ের মতো। জারিফ দাঁতে দাঁত চেপে ডাইনিং টেবিলের ওপর থেকে একটা গ্লাস উঠিয়ে ফ্লোরে ছুঁড়ে মারে। জাহিদা নির্বাক। জারিফ চেঁচিয়ে ওঠে, ও নালিশ করেনি, ওর বান্ধবীদের থেকে জেনেছি। বলে কি শান্তি পেলে? অপমান করিনি, শুধু বলেছি ওর গায়ে আমার ছেলের দেওয়া বেনারসি উঠলে কিছু টাকা যেন বাঁচিয়ে রাখে আমার কাফনের কাপড় কেনার জন্য। খুবই শান্ত জাহিদার কণ্ঠস্বর। জারিফ আহত চোখে মায়ের দিকে তাকিয়ে থাকে। জাহিদা জারিফকে সেই দৃষ্টি উপেক্ষা করে স্তব্ধ পায়ে হেঁটে নিজের ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। অপরদিকে আফরা আর দীপ্তি ছুটতে ছুটতে এসে দোলার কামরা জানালার দিকে উকি দেয় ফজলুন্নেসা ছাত্রীনিবাসের পিছনের গলিতে। জারিফের কানে ফোন। এত উঁচু থেকে দীপ্তি নজরে আসে জারিফের ক্ষিপ্ত দৃষ্টি। সে তাকিয়ে আছে দোলার কামরার জানালার দিকে। হঠাৎ চেঁচিয়ে ওঠে, ওকে আনো, টেনে ওঠাও বিছানা থেকে, আমি ওকে দেখতে চাই। দীপ্তির হাতে ফোন, কলটা লাউড স্পিকার দেওয়া। আফরা আর দীপ্তি বিচলিত হয়ে একে অপরের মুখের দিকে তাকায়। আফরা আমতা আমতা করে, ভাইয়া এভাবে চেঁচাবেন না, ও অসুস্থ। আসতে পারবে না, আপনি যান, টহল পুলিশ আসলে ঝামেলায় পড়বেন ভাইয়া। আই সেফ, আই ওয়ান্ট টু সি হার, ক্ষিপ্ত কণ্ঠে জবাব দেয় জাহিদ। দোলার কর্ণকুহে তা পৌঁছেছে, তবে সে নির্লিপ্ত হয়ে শুয়ে আছে। আফরা জাহিদকে বলে, ভাইয়া বোঝার চেষ্টা করুন, ইনহেলারে কাজ হয়নি। পরে প্রেসক্রিপশন নিয়ে গিয়ে ফার্মেসি থেকে হাই ডোজের ট্যাবলেট এনে খাইয়েছি, শান্ত হন আপনি। জারিফ এলোমেলো দৃষ্টি নিয়ে আশেপাশে তাকিয়ে দেখে মানুষ রাতে খুব বেশি গভীর না। পশ্চিম টঙের দোকান পরিচিত কিছু ছোট ভাই চা কাপ হাতে তার দিকে কৌতূহল হয়ে তাকিয়ে আছে, যাদের জারিফ উঠতে বসতে মেয়েদের বিরক্ত না করার জ্ঞান দেয়। তাদের এভাবে রাত বিরাতে ছাত্রী হোস্টেলের পিছনে দাঁড়িয়ে উগ্রমতে চেঁচাতে দেখে তারা বেশ অবাকই হচ্ছে। জারিফ নিজের কণ্ঠস্বর খাদে নামিয়ে আরফাকে বলে, শোনো আরফা, ওকে সকাল ৯টায় হোস্টেল থেকে বের করবে, যেভাবেই হোক, মাইন্ড ইট। আরফা আর তৃপ্তি অবাক হয়ে বলে, কেন ভাইয়া? ডাক্তারের কাছে নিয়ে যাব, আরো কাজ আছে, তুমি আর তৃপ্তি তৈরি থেকো। ফোন কাটে। আওয়াজ তুলে এপাচি আরটিআর চলে যায় ছাত্রী নিবাসের পেছন গলি থেকে। আরফা আর তৃপ্তি জানালা বন্ধ করে ঘুরে তার দোলার দিকে তাকায়। আরো অন্ধকার দোলা সিলিংয়ের দিকে দৃষ্টি দিয়ে রেখেছে। ওরা দুজন ওর কাছে এগিয়ে যায়। তৃপ্তি আরফাকে বলে, তুই আজ রাতটা ওর কাছে থাক না। ক্ষীণ স্বরে বলে দোলা। তৃপ্তি কিছু বলার আগে পুনরায় বলে ওঠে, তোরা আমার ব্যাগ গুছিয়ে দিয়ে চলে যা। অভিভাবক মিটিং রুমে হোস্টেলের ওয়ার্ডের খালিকুজ্জামান স্যার আর রোজি ম্যাম দাঁড়িয়ে আছে। তাদের সাথে দোলার ছোট ফুপি আর বড় চাচা বেশ রসিয়ে কষিয়ে আলাপ জুড়ে দিয়েছে দোলার বিয়ের ব্যাপারে। সাথে বাবা দবির রহমানও আছে। পাত্রের নাম বলতে গিয়ে যেন তাদের বুকে ছাতি ফুলে উঠেছে গর্বে, অহংকারে। হোস্টেলের মেয়েরা সবাই অবাক হয়েছে দোলার বিয়ের কথা শুনে। বিশেষ করে পাত্রের নাম যখন শুনেছে শেখ তৌসিফ আহমেদ। খুব একটা দোলাকে লক্ষ্য না করা
মেয়েটিও আজ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে দোলাকে। রূপ ব্যতীত দোলার মতো সাদামাটা মেয়ে আর কি যোগ্যতা আছে শেখ বাড়ির বউ হওয়ার, সেটা ভাবছে তাদের। ৩১৫ নম্বর কামরায় থাকে প্রথম বর্ষের নীরা। সে রীতিমতো হিংসায় জ্বলে পড়ে যাচ্ছে, কারণ তার ফুফাতো বোন যে মেডিকেল স্টুডেন্ট, তার প্রস্তাব নাকচ হয়েছে শেখ বাড়ি থেকে। তার কাজিন থেকে কম যোগ্যতা সম্পন্ন একটি মেয়ে কিভাবে ওই বাড়ির বউ হচ্ছে সেটা সে বুঝে উঠছে না। দবির রহমান মুখ হাসি হাসি করে সবার সাথে কথা বলছে। মুখে সবাইকে দাওয়াত জানিয়ে দোলার বিয়ে সবাই আশ্বাস দিয়েছে আগামীকাল পরশু। কার্ডও পেয়ে যাবে সবাই। বিয়েটা তার বাড়িতে হলে বিয়ের রিসিপশন হবে বঙ্গবন্ধু কমপ্লেক্সে। তৃপ্তি আর আরফা দোলাকে ধরে ধরে নিচের তলায় অভিভাবক মিটিং রুমে নিয়ে যায়। দোলা গোছানো ব্যাগ দুটো নিয়ে আরো দুজন মেয়ে সেই রুমে ঢোকে। দোলার ফুফু সাহিদা বিরক্ত হওয়ার ভান করে অহংকার মিশিয়ে বলে, আরে এত ব্যাগপত্র নিতে হবে না, ওখানে বাড়িতে দোলার জন্য ইতিমধ্যে রাজ্যের পয়নামা উপহার সামগ্রী পাঠিয়ে দিয়েছে শেখ বাড়ি থেকে। দোলা নির্বাক। তৃপ্তি বিরক্ত হয়ে যায় দোলার ফুপির অবাঞ্ছিত কথায়। সে বলে, ব্যাগগুলো তো নিতেই হবে ফুপু, এগুলো এখানে রেখে কি হবে। দবির রহমান দোলাকে স্যার ম্যামের থেকে দোয়া চাইতে বলে। দোলা নিশ্চুপ, চোখে তুলে তাকায় না অব্দি। দোলার স্যার আর ম্যাম দোলাকে আন্তরিকের সাথে দোয়া করে দেয়। তাদের খুব পছন্দের এবং প্রিয় ছাত্রী ছিল ফোর্থ ইয়ারের দোলা রহমান। সবশেষে তারা বিয়ে হলে কখনো পড়াশোনা না ছাড়ার উপদেশ দিয়ে দোলাকে বিদায় জানায়। ফজলুন্নেসা ছাত্রীনিবাসের সামনে দাঁড়িয়ে আছে দোলা তার ফুফু আর চাচার সাথে। দবির রহমান একটু সামনে গিয়েছিল একটা অটো রিকশা ঠিক করতে। পরিচিত সিনিয়র এবং জুনিয়র বোনেরা দোলাকে বিদায় জানিয়ে গেট থেকে ফিরে গিয়েছে। দাঁড়িয়ে আছে শুধু তৃপ্তি আর ফারহা। দুজনে শুকনো মুখে দেখছে তাদের বান্ধবীকে। কিছু সময় পরে দোলাকে টেনে কিছুটা পিছনে নিয়ে তৃপ্তি অনুরোধে সুরে ফিসফিসিয়ে বলে, দোলা সাহস কর, ভাইয়া সবটা সামলে নেবে, হাল ছাড়িস না প্লিজ। দোলার জবাব দেয় না, শুধু চোখ তুলে তৃপ্তির মুখের দিকে তাকায়। তখনই সেখানে জারিফের বাইক এসে থামে। দোলার পাথরের মতো দাঁড়িয়ে আছে। তৃপ্তি আর ফারহা দোলাকে দুপাশ থেকে ধরে রেখেছে। জারিফকে দেখে দোলা ফুপু আর চাচার শুকনো হাসি হাসে। জারিফ তাদের দুজনকে সালাম দিয়ে দোলার মুখোমুখি এসে দাঁড়ায়। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিচু স্বরে বলে, কোথায় যাচ্ছিস? বাড়িতে, বিয়ে আমার। দোলাও ঠান্ডা গলায় জবাব দেয়। জারিফ ম্লান হেসে দোলার একটা হাত শক্ত করে ধরে। দোলা ফুপু আর চাচা ভুরু কুঁচকে চিত হয় এই দৃশ্য দেখে। জারিফ কণ্ঠে তেজ নিয়ে বলে, চলো আমার সাথে। কোথায়? কাজী অফিসে। আল্লাহ গো হতভম্ব সাহিদা বোরখা ওড়না মুখে চেপে ধরে চেঁচিয়ে ওঠে। দোলার বড় চাচা খসরু মাহমুদ এগিয়ে এসে জাহিদকে বলে, সমস্যা জাহিদ? জাহিদ কোনো দিকে দৃষ্টি ফেরায় না, না কারো কথার জবাব দেয়। তার দৃষ্টি দোলার মায়া ভরা মুখটার দিকে স্থির। দোলা জাহিদ থেকে নিজের হাতটা ছাড়ানোর চেষ্টা করে বলে, এটা হয় না জাহিদ। হয় দোলা, চল আমার বিয়ে করি। মা ঠিক মানবে দোলা, আমি তোকে কথা দিচ্ছি। দোলা চোখ খুলে জারিফের দিকে তাকায়। তার টান টান চোখ দুটো ভরে উঠেছে। একটি দীর্ঘশ্বাস ফেলে কাঁপা কাঁপা গলায় বলে, মামির থেকে অনুমতি না নিয়ে তাহলে তো গতকাল বলা মামির কথাটাই সত্যি হয়ে যাবে। আমাকে আমার খারাপ মা জন্ম দিয়ে রেখে গেছে তাকে কষ্ট দেওয়ার জন্য দুলি। দোলার দুবাহু ধরে জারিফ ঝাঁকুনি দিয়ে চেঁচিয়ে ওঠে। দম নিয়ে আবার বলে, দুলি সব মা এখন বলছে ঠিক হয়ে যাবে সব দুলি, প্লিজ প্লিজ। কাজী অফিস। দোলা চুপচাপ নিজের বাহু থেকে জারিফের হাত দুটো সরিয়ে দেয়। দবির রহমান অটো নিয়ে এসে ছাত্রীনিবাসের গেটের সামনে দাঁড়িয়ে ওই দৃশ্য দেখে থমকে যায়। সে দ্বিতীয় দফায় চমকে ওঠে দোলার সাথে জারিফের প্রণয় সম্পর্কে এটা সত্যি জেনে। দ্রুত পায়ে সে দোলা আর জারিফের মধ্যে প্রাচীন মতো দাঁড়িয়ে দবির জাহিদের দিকে কঠিন দৃষ্টি দেয়। গর্জে উঠে বলে, এসব কোনো ধরনের অসভ্যতামি জারিফ? আপনার মেয়েকে আমি ভালোবাসি ফুফা, আমাদের 4 বছরের সম্পর্ক। অসহায় মতো বলে জারিফ। গভীর
হতভম্ব হয়ে জারিফের থেকে দৃষ্টি সরিয়ে নিজের মেয়ের দিকে তাকায়। দোলা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। দবির জারিফের দিকে তাকিয়ে উঁচু গলায় বলে ওঠে, মুখ সামলে কথা বলো জারিফ, দোলার সামনে বিয়ে। জারিফ নির্বাক। পুনরায় দোলার হাতটা খপ করে ধরে বলে, চল কাজী অফিস। দোলা কাঁদছে। কাঁদতে কাঁদতেই বলে, মামিকে কষ্ট দিতে পারো না, বেচারি অনেক কষ্ট পেয়েছে। আর তুই, আমি, আমাদের কি হবে দোলা? কিছুই হবে না। জারিফ ছাড়ো আমার হাত, মাকে মানিয়ে নেব। তুলি, না মানলে নাই। মা আলাদা বাড়িতে থাকবে, তুই আলাদা বাড়িতে থাকবি, দুজনে ভালো রাখবো আমি। সহজ হবে না জারিফ, কঠিন কিছু না দুলি, চল কাজী অফিসে, অনেক বড় আঘাত পাবে মামি। আর আমরা দুজনে মরে যাব। চেঁচামেচিতে লোকজন জড়ো হচ্ছে। দবির আতঙ্কিত হয়ে চারপাশে তাকাচ্ছে। এসব কথা শিল্পের লোকেদের কানে গেলে সর্বনাশ হয়ে যাবে। এখন তবে উপায়? সে ক্ষিপ্ত হয়ে দোলার হাতে জারিফের থেকে ছাড়িয়ে নিয়ে জারিফের ধনকে বলে, তুমি ভাবলে কি করে তোমার কাছে আমার মেয়ে দিব? আর তোমার ওই শিক্ষিত অহংকারী মা আমার সম্বন্ধী মরার পর একবেলা দাওয়াত দিয়ে খাওয়ায়নি। তাকে বলে দিও আমার বয়ে গিয়েছে তার বেকার নিষ্কর্মা ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দিব। আমার মেয়ে রাজরানী হবে। যাও এখান থেকে। আব্বু চুপ করো, একবার চুপ করো, চেঁচিও না। চলো আমি যাচ্ছি। ওকে এভাবে বেকার বলো না বেকার, খবরদার। চেঁচিয়ে কথাগুলো বলে দোলা দবিরকে জারিফের সামনে থেকে ঠেলে সরিয়ে দেয়। জারিফ দোলার হাত দুটো ধরে আকুল হয়ে বলে, তুই পাগলামি করিস না। এমনটা হবে জানা ছিল শুরুতে, কোন আশায় বুক বেঁধেছিলাম। দুলি চল কাজী অফিসে, চলো না একটু স্বার্থপর হয়ে। শাহিদা এসে ভাইঝিকে আড়াল করে দেয়। লোকজন কৌতূহল হয়ে তাদের দেখছে। তৃপ্তি আর আরফা ছলো ছলো নয়নে একবার দোলা আর একবার জারিফকে দেখছে। দবির মেয়ের দুর্নাম হওয়ার ভয়ে বড় ভাইকে চোখ দিয়ে ইশারা করে খোরশ আহমেদ দোলাকে টানতে টানতে গিয়ে অটোতে তুলে বসিয়ে অটো ছাড়ার নির্দেশ দেয়। জারিফ চেঁচিয়ে যাচ্ছে, দুলি এটা ঠিক না, এমন কিছু আশা করি না তোর থেকে দুলি, এখন এমন হওয়ার কথা ছিল না। অটোতে চল, যা দৃষ্টির সীমা বাহিরে। দবির জারিফের মুখোমুখি এসে দাঁড়ায়, কণ্ঠ তেজ নিয়ে জারিফকে বলে, উগ্রদের মতো করবে না, এখান থেকে থানায় যেতে 2 মিনিট লাগবে। জারিফ অনুভূতিহীন দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে দবিরের দিক। দবির একটা রিকশা থামিয়ে স্থান ত্যাগ করে বাড়ি পৌঁছে তার অতি গুরুত্বপূর্ণ একটা কাজ করতে থাকে। শেখ তৌসিফ আমাদের কিছু একটা বলে ভুজু নিয়ে বিয়েটা আজ রাতের মধ্যে করাতে হবে, নয়তো মেয়ের মত ঘুরতে কতক্ষণ। এমনিতে মেয়েটি দেখে তার সুবিধার মনে হচ্ছে না, দেখে মনে হচ্ছে জারিফের প্রতি দুর্বল। একবার বেঁকে বসলে দবিরের স্বপ্ন চুরমার হয়ে যাবে। তাছাড়া জারিফের থেকে পাত্র হিসেবে তৌসিফ 10 গুণ ভালো। আর এমনটা নয় যে দরিফ শুধু নিজের স্বার্থের কথা ভাবছে, সে মেয়ের ভবিষ্যতের কথা ভাবছে। ওই মিথ্যা বাড়ির ছেলেরা মা বড্ড বা বোন কথা বউকে মারে, এটা তো দবিরের অজানা নয়। এমন কিছু ভবিষ্যতে দোলার সাথে হোক, তা তিনি কখনোই চায় না। দবিরের রিকশা আড়াল হতে লোকজন আরো কিছু মুহূর্ত জারিফকে দেখে সেখান থেকে চলে যায়। মা বাবা অবাধ্য বিবাহ বহির্ভূত সম্পর্ক জড়ানো একজোড়া প্রেমিক দুরবস্থা দেখে একটু বিনোদন পেয়ে তারা খুশি। তারা আবারও ব্যস্ত হয়ে পড়ে নিজের জীবন দিয়ে। আর জারিফ রাস্তা ধপ করে বসে পড়ে। আরফা আর তৃপ্তি ছুটে এসে জারিফের সামনে দাঁড়িয়ে যায়। জারিফের চোখ তুলে আরফাকে দেখে বলে, কেমন ভীত দেখলে, এখন আমি কি করব আরফা, আমার পাগল পাগল লাগছে। তৃপ্তি কেঁদে ফেলে ঝুঁকে জারিফের সামনে বসে বলে, আন্টিকে একটু বুঝিয়ে যদি পারতেন ভাইয়া। জারিফ কোনো জবাব দেয় না, তার চোখ দুটো শুধু চাইতে ঝাপসা হয়ে উঠছে। সে তার সামনে দুজন মেয়ে থেকে তা আড়াল করে না। ভাগ্যিস এখানে দুলি নেই, তাহলে যে জারিফকে এই অবস্থায় দেখে বলতো অপদার্থ প্রেমিক। নিজের পরিকল্পনা বাস্তবায়নে এক ধাপ এগিয়ে দিয়েছে দবির। সে তার ভগ্নিপতিদের ও ভাইয়েদের চোখ
কান খোলা রাখতে বলছে। এমন অনেক হয়েছে এ মফস্বলে। শেষমেশ বিয়ের পাত্রী প্রেমিকের উস্কানিতে পালিয়ে গিয়েছে। দোলাকে পালাতে দেওয়া যাবে না। দোলার চাচিদের কড়া নজরদারি দোলার উপরে। বরাবরই সে তার চেক করছে দোলার কাছে কোনো ফোন আছে কিনা। কোনো মোবাইল ফোন তারা পায়নি, শুধু পেয়েছে একটা কাঠের পুতুল, যাকে তার বিয়ের একটা বেনারসি পরিয়ে বসিয়ে রেখেছে দুপুর থেকে। কাঠের পুতুলটা চুপ করে বসে আছে, তার দৃষ্টি পশ্চিম জানালার বাইরে। বাইরে পশ্চিম আঙিনার পাত্রপক্ষে খাওয়ানোর জন্য একটা খাসি জবাই করা হয়েছে। প্রতিবেশী চাচিরা উনুন ঘর থেকে হাতে হাতে সাহায্য করেছে দোলার বাড়ির মহিলাদের। রান্না বান্না আগে ভাগে সেরে ফেলতে চায় তারা। বাদ মাগরিবে দোলার বিয়ে পড়ানো হবে। গায়ে হলুদ হবে না। গায়ে হলুদ হওয়া আবশ্যকতা নয়, মুসলমানদের নিয়ম রীতি নয় এই প্রথা। দেবী সবাইকে এই কথা বলে চুপ করে দিয়েছে। সবাইকে মাথা ঘামাতে বলেছে, শুধু বিয়েটা নিয়ে। দেবীর বাড়িতে গিয়ে একটা অভিনব চাল চেলেছে। দুপুর তরিকুল আহমেদের ফোন করে কান্না ভান করে জানিয়েছেন দোলার দাদির শ্বাস টান উঠেছে, তার বোধ হয় বেশিক্ষণ বাঁচবে না। বাড়িতে আত্মীয় স্বজনরা এসে ভিড় করেছে। এমন্ত অবস্থায় দোলার দাদি চেয়েছে বংশের প্রথম নাতির বিয়ে দেখে যেতে। দোলা যে বড় অভাগী, মা মরা, তাই দবি তৌকিদার তৌফিকুল আহমেদের কাছে অনুরোধ করেছে, সব অনুষ্ঠান পরে না হয় করা যাবে, যদি আজকের ভেতর বিয়েটা পড়ানো হয় তাহলে খুব ভালো হয়। একজন মৃত পথযাত্রী বৃদ্ধার কথা শুনে রাজি হয়েছেন শেখ বাড়ির সবাই। যারা জানিয়েছে বাদ মাগরিবে কাজ নিয়ে আসবে। ঠিক জোহরের উঠতে তানিয়া সেদেশে বড় বড় দুটো কাজের দিয়ে গিয়েছে, যাতে আছে দোলার জন্য কেনা উপহার সামগ্রী। দোলার গায়ে টকটকে লাল বেনারসি শাড়িটা সে লাকেজ থেকে বের করা হয়েছে। মাগরিবের আজান হতে এখন দেরি। পরিশ্রম বেশি করেছে বাড়ির মহিলারা, তবে সেই তুলনায় বাড়ির পুরুষের হাঁকডাক বেশি শোনা যাচ্ছে। তার সাথে যোগ হয়েছে বাচ্চাদের চিৎকার চেঁচামেচি। কিন্তু তার মাঝেই সব ধরনের শব্দ ছাপিয়ে দোলার কানে এসে পৌঁছায় একটা অতি পরিচিত শব্দ। বাড়ির আঙিনায় বাইক থেমেছে। দোলার হৃদস্পন্দ বেড়ে গিয়েছে। সে হাঁটুতে মাথা ঠেকে বসে ছিল। বাইক থামার আওয়াজ, মাথা তুলে তাকায়। সামনে বারান্দায় দোলার বাবা চাচাদের হাঁকডাক শুরু হয়। দবির রহমান ক্ষিপ্ত গলায় কাউকে বলে, তুমি? তোমার সাহস তো কম নয়, পুলিশ আনবো নাকি? ওই পাশের ব্যক্তি কোনো জবাব দেয় না, শুধু দোলা শুনে কারো পায়ের ধূপধাপ আওয়াজ। কেউ তার ঘরের দিকে এগিয়ে আসছে। দোলা শাড়ির আঁচল খামচে ধরে বসে আছে, সাথে সাথে দু চোখ বন্ধ করে নেয়। সে দেখবে না, দেখবে না ওই লোকটা। আর জারিফ দরজা ঠেলে হুড়মুড় করে ঢুকে পড়ে দোলার ঘরে। ঘরে ঢুকে দরজা লাগিয়ে ঘুরে তাকায় দোলার দিকে। দবির আর তার ভাইয়েরা এসে দরজা ধাক্কা দিতে থাকে, চাপার স্বরে চেঁচিয়ে জারিফকে পুলিশ ডাকার হুমকি দিয়ে থাকে। দোলা দু চোখ বন্ধ। জারিফ দোলার দিকে এগিয়ে এসে বলে, চল, সময় আছে, এখনো কাজে অফিসে যাই। মামিকে মানিয়েছ? দু চোখ বন্ধ করে ঠান্ডা গলায় জানতে চায় দোলা। জারিফ দোলার দুবাহু ধরে বলে, না, পারিনি, তুই চল। কারো মানতে হবে না, চল দুলি। চলে যাও জারিফ, জেদ করো না, আমার দুর্নাম হবে। জারিফ হাঁটু গেড়ে মেঝেতে বসে পড়ে, দোলার দিকে তাকিয়ে অসহায় মতো করে বলে, এত ইগো তোর, এত ইগো? দোলা নীরব। জারিফ অনুনয় করতে থাকে, মা মেনে যাবে দুলি, একদিন না একদিন মা মেনে যাবে। একটু সাহস কর না দুলি, হাত জোর করছি আমি। দুলি নিশ্চুপ। জারিফ দোলার থুতনি ধরে বলে, চোখ খুল বলছি দুলি, চোখ খুল। দোলা চোখ খোলে না। সে খুলবে না কিছুতেই। এই মানুষটার দিকে সে তাকাতে পারে না। মাগরিবের আজান দেওয়ার সময় হয়ে গেছে। ঠিক সময় বাড়ির আঙিনায় শেখ বাড়ির গাড়ি এসে থামে। দবির রহমান আর তার ভাইয়ের আতঙ্কিত হয়ে পড়ে। বুদ্ধি করে একদল চলে যায় বরপক্ষকে সদরে গ্রহণ করতে, আর একদল লাথি মেরে বন্ধ দরজা সিটকেনি ভেঙে চেষ্টা। তবে মুখে কেউ টু শব্দ করে না। পাচ্ছে লোক জেনে যায় সব।
দোলা নিশ্চুপ হয়ে দু চোখ বন্ধ করে বসে থাকে। দু চোখে কানির বেয়ে উষ্ণ জল গড়িয়ে পড়ে তার। জারিফ উঠে দাঁড়ায় একটা বড় নিঃশ্বাস ছেড়ে। সাহস করলি না তো? আজ আমি দেখতে চাই তুই কিভাবে কবুল বলিস। আমি এখানেই থাকবো। দেখতে চাই তুই আমার সামনে কি করে কবুল বলিস তুলি। দোলা চোখ খুলে না তাকায়। দুহাত গালে লেপ্টে থাকা নোনা জল মুছে নেয়। দরজা ভাঙা তোড়জোড় চলছে বাইরে। জারিফ উঠে ধীর পায়ে হেঁটে দরজা খুলে দেয়। দরজার ওপাশে উঠার সাপুল হাতে দবির আর দবিরের ছোট ভগ্নিপতি দাঁড়িয়ে। দরজা খোলার সাথে সাথে দবির হাত থেকে কুড়াল দিয়ে জারিয়ে গলা চেপে ধরে। চাপা স্বরে চেঁচিয়ে বলে, জানোয়ার। দবিরের ভগ্নিপতি সোহেল তালুকদার ছুটে এসে দবিরকে সরিয়ে নিয়ে বলে, আরে করেছেন কি ভাইজান? চেঁচাবেন না, বড়বাবু শুনে ফেলবে। শান্ত হন। তারপর সোহেল তালুকদার জারিফের হাত দুটো ধরে অনুনয় ভঙ্গিতে বলে, বাবা দেখো, তোমার পায়ে ধরতে পারবো না আমরা। দয়া করে চলে যাও। মেয়েটা এত বড় সর্বনাশ করো না, হাত জোর করছি। দোলা নেত্রদ্বার বুঝিয়ে রেখে দীর্ঘশ্বাস ফেলে দুহাতে খামচে ধরে গায়ে বেনারসি। জারিফ সোহেল তালুকদার আর দবির রহমানের দিকে তাকিয়ে বলে, ওর বিয়ে হয়ে গেলে চলে যাবে, আমি এখানে বসে। ভীষণ অবাক দবির রহমান আর সোহেল তালুকদার। জারিফ ঘরের কোণে একটা কাঠের চেয়ারে বসে পড়ে। চুপচাপ তাকিয়ে আছে দোলার দিকে। দোলা তখনও চোখ বুজে আছে। দবির আমতা আমতা করতে থাকে। উচ্চবাচ্য কিছুই করতেও পারছে না। তার হাত পা কাঁপছে। সে শুধু আল্লাহ আল্লাহ করছে। তীরে এসে তরি যেন না যায়।